হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে এএনএম জিএনএম এর জন্য তোমাদের কিছু ম্যাথের কোশ্চেন নিয়ে চলে এসেছি আমরা। ম্যাথের 10টি কোশ্চেন আজকে তোমাদের জন্য এই সেটে থাকবে। খুব ইম্পর্টেন্ট হবে ক্লাসটা। তো আশা আমি করব যে তোমরা মন দিয়ে ক্লাসটি করবে। আর অন্যান্য সাবজেক্টের মতন এই ম্যাথে কিন্তু তোমাদের শুধু ক্লাস দেখলেই হবে না, তার পাশাপাশি খাতায় নোট ডাউন করে প্র্যাকটিসও করতে হবে। ম্যাথ যতটা প্র্যাকটিস করবে ততটা তাড়াতাড়ি কিন্তু সলভ হবে। তাই তোমরা খাতা কলম নিয়ে বসবে আর ম্যাথের কোশ্চেন পাওয়া মাত্রই তোমরা কোশ্চেন করার চেষ্টা করবে। যারা যারা পারছো তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কতগুলো ঠিক করেছো তোমরা। আর যারা যারা পারছো না তাদের জন্য বলে দিচ্ছি, ঘাবড়ানোর কিচ্ছু নেই, সময় আছে হাতে। আমরা আরও অনেক ম্যাথের সেট তোমাদের জন্য নিয়ে আসবো, আর প্রত্যেকটি সেটের প্রত্যেকটি কোশ্চেন তোমাদের জন্য সলভ করে দেওয়া হবে এই চ্যানেলেই। তাই জন্য এই চ্যানেলটিকে তোমরা একবার সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবে, তাহলে প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে? তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে সেখানে জয়েন করলে তোমরা এই কোশ্চেনগুলো পিডিএফ আকারে পেয়ে যাবে। এছাড়াও বাকি অন্যান্য যতগুলো ক্লাস করানো হয়েছে সবগুলো তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। সেখানে ডিসকাশন গ্রুপ আছে যেখানে তোমরা তোমাদের কোশ্চেন জানাতে পারো, কিংবা তোমাদের কি দরকার পড়াশোনার জন্য, কোন সাবজেক্টের ওপরে বা কোন টপিকের ওপরে তোমাদের কোশ্চেন দরকার সেটাও তোমরা জানাতে পারো। সেই টপিকে আমরা কোশ্চেন নিয়ে চলে আসবো। হোয়াটসঅ্যাপ গ্রুপেও সেম তোমরা জয়েন করো, সেখানেও তোমরা জানাও তোমাদের ফিডব্যাক। ফেসবুক গ্রুপে জয়েন করো। ঠিক আছে? তো বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে তোমাদের যেটা দেওয়া আছে, দেখো খুব সহজ একটা অঙ্ক। রেলপথে 250 কিমি পথ ভ্রমণ করতে ভাড়া লাগে 9 টাকা 50 পয়সা। তাহলে 57 টাকার বিনিময়ে কত দূর ভ্রমণ করা যাবে? ঠিক আছে? তো এখানে তোমাদের বলেছে যে রেলপথে 250 কিমি পথ ভ্রমণ করতে ভাড়া লাগে 9 টাকা 50 পয়সা। তাহলে 57 টাকার বিনিময়ে কত দূর যাওয়া যাবে, ভ্রমণ করা যাবে? ঠিক আছে, খুব সহজ একটা কোশ্চেন। দেখো আমরা এটা কিভাবে করব। প্রথমেই দেখো টাকা দু জায়গায় দেওয়া আছে, 9 টাকার ব্যাপার আর 57 টাকার ব্যাপার। আমরা 9 টাকায় 9 টাকা 50 পয়সা কত দূর যেতে পারি? 250 কিমি যেতে পারি। তাহলে আমরা 9 টাকাকে লিখতে পারি না যে 9.5 রুপিস? এটা আমরা লিখতে পারি 9 টাকা 50 পয়সাকে। এই টাকাটায় দেখো, এএনএম জিএনএম এক্সামে তোমাদের ম্যাথের জন্য এত টাইম দেওয়া হবে না, তাই জন্য যত শর্টকাটে করতে পারো তত শর্টকাটে করার চেষ্টা করবে। আমি এখানে অবশ্যই বুঝিয়ে দেবো তোমাদের ঠিকভাবে, কিন্তু তোমরা যতটা শর্টকাটে পারো তার জন্য কি দরকার? প্র্যাকটিসের দরকার। তো দেখো 9.5 রুপিসে আমরা যেতে পারি 250 কিমি পথ। তাহলে তোমাদের জিজ্ঞেস করেছে তাহলে 57 রুপিসে কত দূর যেতে পারবো। এটাই সিম্পল টার্মে যেভাবে আমরা বুঝি, ঐকিক নিয়ম বা তৈরাসিক নিয়মে আমরা যেভাবে পড়েছি। তো এখান থেকে তোমরা সহজেই দেখতে পারো যে 9 টাকা 50 পয়সায় যদি 250 কিমি যায় তাহলে 57 টাকায় কত কিমি যাবে। আমরা কি করব যে 250 কিমিকে 9.5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি বেরোবে? 9.5 দিয়ে যদি 250 কিমিকে ভাগ করে দিই তাহলে আমাদের বেরোবে যে প্রত্যেকটা টাকায় বা 1 টাকায় কত কিলোমিটার আমরা যেতে পারছি। তাহলে যদি 1 টাকায় আমরা এত কিলোমিটার যেতে পারি তাহলে 57 টাকায় কত যাব? আমরা কি করে দেবো? ইন্টু করে দেবো। ঠিক আছে? বুঝতে পেরেছো? এই 250/9.5 এটা দিয়ে আমরা কি বুঝছি যে 1 টাকায় আমরা কত দূর যেতে পারছি। 250কে 9.5 দিয়ে ভাগ করে দিলাম, আর 1 টাকায় যত আসছে, 1 টাকায় যত দূর যেতে পারছি 57 দিয়ে গুণ করলে তার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে যে 57 টাকায় কত দূর যেতে পারবো। তাহলে এখান থেকে দেখো দশমিক যদি আমরা তুলে দিই তাহলে উপরে একটা 10 গুণ হয়। কেন 10 কেন গুণ হচ্ছে? দশমিক তুলে দিয়ে 1 আসছে, আর একটা সংখ্যা আছে দশমিকের পিছনে, তাই জন্য একটা 0 আসছে। ঠিক আছে? এখন যদি তুমি কাটাকাটি করো, দেখো 5 দিয়ে এটা কাটাকাটি যাচ্ছে। 5 দিয়ে করলে 5 একে 5, এখান থেকে আসলো 4, 45, 5 9 45, 19 আসলো। আর এদিকে 5 5-এ 25, আর এদিকে একটা শূন্য। ঠিক আছে? 50/19। দেখো 19 দিয়ে এখানে ডাইরেক্ট কাটাকাটি যায়। তোমাদের কিন্তু বড় ঘরের সংখ্যা যেরকম 12, 13, হ্যাঁ ঠিক আছে, 14, 11 তো তোমরা পারোই। 12রও মোটামুটি অনেকেই জানো। তারপরে 13, 14, 15, 16 এরকম মোটামুটি 19 থেকে 20 অবধি। 20 তো দরকার পড়ে না, 20 এমনিতেই গুণ করে তোমরা বের করতে পারবে। 19 অবধি তোমরা যদি নামতা কম বেশি একটু হালকা ফুলকা মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সুবিধা হবে। দেখো 19 দিয়ে এটা ডাইরেক্ট কাটা যায়, 3 19-এ 57 হয়ে যায়। ঠিক আছে? 3 9 27-7, হাতে 2 থাকে, 3 1-এ 3 আর 2-এ 5, এই হলো 57। ঠিক আছে? তাহলে দেখো এখন নিচে কিছু নেই, তাহলে গুণ করলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে যে 3 5-এ 15, তার মানে 150 গুণ আসছে হলো গিয়ে 10, তার মানে আসছে 1500।
তাহলে তোমাদের রাইট অ্যান্সার এসে যাচ্ছে 1500 কিমি। ঠিক আছে, তোমাদের রাইট অ্যান্সার এখানে আসলো 1500 কিমি। তার মানে 57 টাকায় আমরা কত দূর যেতে পারবো? 1500 কিমি যেতে পারবো। এখানে অপশন দেখো, ক নাম্বার অপশন তোমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, যদি না বোঝো তোমরা অবশ্যই তোমাদের পদ আমি বলে দিলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমাদের জানাও যে স্যার এই কোশ্চেনটা বুঝতে পারিনি, কিংবা কমেন্টে জানাতে পারো। কিন্তু রেজাল্ট তো প্রত্যেকের কমেন্টে, এখন যদি তোমরা 3-4জন 5জন স্টুডেন্ট যদি না বোঝো, তাহলে প্রত্যেকের কমেন্টে আলাদা আলাদাভাবে গিয়ে বলাটা খুব অসুবিধার ব্যাপার। তাই জন্য আমি বলবো যে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, কিংবা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে জয়েন করো। সেখানে তোমরা কোশ্চেনটা রাখো, আমরা সেখানে ছবি সহ, ঠিক আছে, হাতে কলমে করে দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো, সেটাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এখানে বলেছে 2 ঘন্টায় 72 কিমি বেগে একটি ট্রেন 325 মিটার দৈর্ঘ্যের সেতুকে মাত্র 25 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ঘন্টায় 72 কিমি বেগে একটা ট্রেন ঘন্টায় 72 কিমি যাচ্ছে, তার মানে 1 ঘন্টাতে সে কত দূর যায়? 72 কিমি যায় 1 ঘন্টায়, তাই না? 1 আওয়ারে 72 কিমি পথ যাচ্ছে। তাহলে ট্রেনটি 325 মিটার একটি দৈর্ঘ্যের সেতুকে মাত্র 25 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা দেখো, অতিক্রমের যখন কথা বলবে, যে অতিক্রম করা, অতিক্রম মানেটা আমি বুঝিয়ে দিই। ধরো এখানে একটা সেতু আছে, ঠিক আছে, সেতুটা এখান থেকে শুরু করে এত অবধি। তাহলে একটা ট্রেন ঠিক কখন তাকে অতিক্রম করবে? দেখো, একটা ট্রেন যখন, ট্রেনের ঠিক মাথাটা যখন সেতুটাকে ছুঁয়ে নেবে, ঠিক আছে, সেতুটাতে ঢুকে গেল ট্রেনের মাথাটা, তখন থেকে কিন্তু আমরা টাইম কাউন্ট করা শুরু করে দেবো। ঠিক আছে, তারপর ট্রেনটি চলতে চলতে যখন ট্রেনের মাথাটা এটাকে ক্রস করবে, সেতুটাকে ক্রস করবে, ট্রেনের মাথাটা যখন সেতুটাকে ক্রস করবে, তখনই কি পুরো ট্রেনটাকে আমি বলবো যে সেতুটা ক্রস করে গেছে? অবশ্যই বলবো না। আমি কখন বলবো? যখন ট্রেনের শেষটুকু অংশ, পুরো ট্রেনটা যখন সেতুটিকে ক্রস করে গেছে, তখন আমি বলবো যে হ্যাঁ, ট্রেনটি অতিক্রম করে গেছে। তাহলে সেই ক্ষেত্রে ডিস্টেন্সটা দেখো, টাইম আমরা শুরু করেছিলাম কোথার থেকে? এখান থেকে ডিস্টেন্স শুরু করে একবারে কিন্তু ট্রেনের মাথা অবধি, ট্রেনটার কত দূর যেতে হলো এখান থেকে শুরু করে একদম এই অবধি যেতে হলো। তার মানে কত দূর যেতে হচ্ছে? সেতুটির দৈর্ঘ্য প্লাস তার ট্রেনটির দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্যই কিন্তু ট্রেনটির যেতে হচ্ছে। ঠিক আছে, এই পুরো দূরত্বটা ট্রেনটির যেতে হচ্ছে। তাহলে আমরা অতিক্রমের সময় আমরা মনে করব যে যে জিনিসটাকে অতিক্রম করছে সেই জিনিসটার দৈর্ঘ্য, প্লাস ট্রেনটি যদি অতিক্রম করে বা কোনো বাস যদি অতিক্রম করে, তাহলে সেই ক্ষেত্রে বাসটি বা ট্রেনটির দৈর্ঘ্যটাকেও আমরা তার সাথে প্লাস করে নেব। মানে 25 সেকেন্ডে এখানে, সোজা কথায় বলতে 25 সেকেন্ডে তাহলে এখানে কি অতিক্রম করছে? 25 সেকেন্ডে এখানে 325 মিটার দৈর্ঘ্য প্লাস ট্রেনটির নিজস্ব যে দৈর্ঘ্য, এত দূর অবধি ট্রেনটি কিন্তু যেতে পারছে 25 সেকেন্ডে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। দেখো পরবর্তীতে অঙ্কটা করি, তাহলে তোমরা আরো ভালো মতন বুঝতে পারবে। তাহলে এখান থেকে আমরা পেলাম যে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় ট্রেনটি যাচ্ছে কত? 72 কিমি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অ্যান্সার যে টাইম, আরেকটা যে টাইম আছে, একটা টাইম তো এখানে দেওয়া আছে, আরেকটা টাইম কিসে দেওয়া আছে দেখো, 25 সেকেন্ডে। তা আমরা আগে বের করে নিই যে 1 ঘন্টায় যদি 72 কিমি যায়, তাহলে 25 সেকেন্ডে ঠিক কতটা দূরত্ব যায়। তাহলে 25 সেকেন্ডে কতটা দূরত্ব যায়? তার জন্য 1 ঘন্টাকে আমরা কি করব? 3600 সেকেন্ডে আনবো, 3600 সেকেন্ড। আর এখানে দেখো যে দৈর্ঘ্যটা ছিল, এটা অ্যান্সারে কিসে ছিল? 325 মিটার। তাহলে আমরা 72 কিলোমিটারকেও মিটারে নিয়ে আসবো। 72 কিলোমিটারকে যদি মিটারে নিয়ে আসি, তাহলে 1000 দিয়ে গুণ হয়ে যায়, তাহলে 72 কিলোমিটার হয়ে যাবে 72,000 কিলোমিটার। আশা করি এগুলোতে তোমাদের সমস্যা হবে না, তোমরা এতটুকু তো জানোই। ঠিক আছে, তাহলে এবার আমরা বের করবো যে 3600 সেকেন্ডে যদি 72,000 মিটার যায়, তাহলে 25 সেকেন্ডে কত মিটার যায়? 25 সেকেন্ডে কত মিটার যায়? তাহলে আবার একই রকম নিয়ম। কি নিয়ম আমরা করতে পারি? যে 3600 সেকেন্ডে, দেখো এখানে করিয়ে দিই, দেখো 3600 সেকেন্ডে যায় 72,000, তাহলে 1 সেকেন্ডে কত যায় কি করে বের করবো? কি করে দেবো? 72,000কে কি করে দেবো? 3600 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে কত যায় বেরিয়ে যাবে। এবার 1 সেকেন্ডে বেরোলো যে 1 সেকেন্ডে না, 1 সেকেন্ডে এত দূর যায়, তাহলে আমরা বের করবো কি 25 সেকেন্ডে, তাহলে 25 দিয়ে গুণ করে দেবো। 25 সেকেন্ডে কত যায়? দেখো দুটো জিরো, এখানকার দুটো জিরো কাটা যায়। আর খুব সহজেই 36-এর যদি দেখো, 36 দোকোনো হয়ে যায় 72, তাহলে এখানে কত আসলো? 20 আসলো। তাহলে 20 ইন্টু 25 মানে হয়ে যায় 25 দোকানো 50, আর তার পাশে একটা শূন্য, মানে 500। তাহলে 25 সেকেন্ডে আমরা কি বের করলাম? 25 সেকেন্ডে কত মিটার যাচ্ছে? 25 সেকেন্ডে যাচ্ছে আমাদের
500 মিটার। তাহলে আমরা কোশ্চেনে ফিরে আসি। দেখো এখানে বলেছিলাম যে 25 সেকেন্ডে এখানে কত মিটারের সেতু অতিক্রম হবে, সেতুটার দৈর্ঘ্য হলো গিয়ে 325 মিটার। তাহলে 25 সেকেন্ডে যদি টোটাল 500 যায়, 500 মিটার যায়, তার মধ্যে থেকে 325 মিটার তো সেতুই ছিল, তাহলে বাকিটা কি ছিল, ট্রেনের দৈর্ঘ্য ছিল। তাহলে 500 থেকে আমরা সেতুটির দৈর্ঘ্য যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি বেরিয়ে যাবে, ট্রেনটির দৈর্ঘ্যটা পড়ে থাকবে, কত আসবে, 175। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য 175 মিটার, এটাই কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো এখানে কোশ্চেন নাম্বার, অপশন নাম্বার কতে দেওয়া আছে 175 মিটার, এটাই কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তা কিছুই না, খুব সহজ আমরা কোশ্চেন কিছু পিক করেছি। কারো কারো কাছে হয়তো খুব সহজ লাগবে, কারো কারো কাছে কঠিনও লাগতে পারে। তো কোনো প্রবলেম নেই, যারা যারা বুঝতে পারছো না তারা ভিডিওটি পজ করে আগে একটু কেটে দেবে, ঠিক আছে, কেটে দিয়ে আবার একবার ভিডিওটি দেখবে নতুন করে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, কিছুই করিনি যে 1 ঘন্টায় 72 কিমি চাই, তাই জন্য 1 ঘন্টায় 72 কিমি করেছি। 1 ঘন্টা মানেই 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে 72,000 মিটার যায়, কিলোমিটার থেকে মিটারে এনেছি, তাহলে 72,000 মিটার যায়। তাহলে 25 সেকেন্ডে কত যায়, ঐকিক নিয়ম, তৈরসিক নিয়ম, কাটাকাটি করলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 500। তা 25 সেকেন্ডে যদি 500 গিয়ে থাকে, তাহলে 500-র মধ্যে থেকে 325 মিটার তো সেতুটির দৈর্ঘ্য ছিল, তার মানে বাকি যে দৈর্ঘ্যটা সেটা কার ছিল, ট্রেনটার দৈর্ঘ্য, কারণ অতিক্রম মানেই কি, সেতুটির দৈর্ঘ্য প্লাস ট্রেনটির দৈর্ঘ্য। তার মানে ওই 500-র মধ্যে সেতুটির দৈর্ঘ্য আছে, আবার ট্রেনটির দৈর্ঘ্য আছে। 500 থেকে 325 মিটার বাদ দিয়ে দিলাম, আসলো 175 মিটার। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে স্রোতের গতিবেগ 8 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ 7 কিমি পার ঘন্টা। ধরে নাও একটা নৌকার কথা বলেছে, ঠিক আছে, তাহলে এখানে বলেছে যে অনুকূলে বেগ হবে, অনুকূলে কত বেগ হবে, মানে নৌকাটির বা যে কোনো কিছু ধরো যে মানুষটির অনুকূলে গিয়ে বেগ কত হবে। তাহলে এখানে আমরা কি কি জানি, আমরা একটু দেখে নিই কি কি জানি। আমরা জানি স্রোতের গতিবেগ, আমরা জানি স্রোতের গতিবেগ 4 কিমি পার ঘন্টা। আর কি জানি আমরা, যে প্রতিকূলে গতিবেগ জানি 7 কিমি পার ঘন্টা। ধর অনুকূলে গতিবেগ বের করতে বলেছে আমাদের, এখানে দুটো নিয়ম আমরা ব্যবহার করি। দেখো যদি প্রতিকূলের বলে, যদি বলে যে প্রতিকূলের বেগ মানেই হলো গিয়ে, প্রতিকূলের বেগ মানেই হলো বস্তুটির বা যে যানবাহনটির কথা বলেছে সেই বস্তুটির গতিবেগ বিয়োগ, সরি লেখাগুলো খুব খারাপ হচ্ছে, লেখা একটু অসুবিধা আছে এখানে, ঠিক আছে। যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, সেখানে সব কিছু ক্লিয়ার করে দেবো। তো প্রতিকূলের বেগ যদি আমরা বের করতে চাই, তাহলে বস্তুটির গতিবেগ বিয়োগ আমরা করে দেব স্রোতের গতিবেগ। ঠিক আছে, প্রতিকূলের বেগ মানেই হলো বস্তুটির গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ। আর যদি অনুকূলের কথা বলে, আচ্ছা প্রতিকূল যারা যারা বোঝো না, প্রতিকূল মানে হলো উল্টো দিকে, স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে প্রতিকূলে। আর অনুকূলে মানে হলো স্রোত যেদিকে ঠিক সেই দিকেই। তো স্রোত অনুকূলে গতিবেগ হয়ে যাবে বস্তুটির গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। ঠিক আছে, তো প্রতিকূলের গতিবেগ মানে হলো বস্তুটির গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ, যেহেতু উল্টো দিকে। আর অনুকূলের গতিবেগ হলো বস্তুটির গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। ঠিক আছে, এতটুকু যদি জানো তাহলে এই গতিবেগের যে কোনো অঙ্ক, গতিবেগের অঙ্ক কিন্তু থাকে, গতিবেগের যে কোনো অঙ্ক তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, তো এটা মুছে দিই, আমরা অঙ্কে ফিরে যাই। তাহলে অঙ্কটিতে দেখো আমাদের বলা আছে, অঙ্কটিতে বলা আছে স্রোতের গতিবেগ দেওয়া আছে। তো স্রোতের গতিবেগ আর হলো প্রতিকূলের গতিবেগ। তাহলে এখান থেকে আমরা স্রোতের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ থেকে আমরা ওই বস্তুটির গতিবেগ বের করতে পারি। দেখো আমরা কি বললাম, প্রতিকূলের গতিবেগ মানে 7 কিমি পার আওয়ার সমান সমান কি হয়ে যাবে, প্রতিকূলের গতিবেগ মানেই হলো গিয়ে প্রতিকূলের গতিবেগ সমান সমান কি হয়, বস্তুটির গতিবেগ ধরে নিলাম, বস্তুটির গতিবেগ যেহেতু জানি না, বস্তুটির গতিবেগ ধরে নিলাম এক্স। বস্তুটির গতিবেগ যদি এক্স হয়, তাহলে এক্স মাইনাস কত হবে, স্রোতের গতিবেগ আমরা বললাম 4 কিমি পার ঘন্টা। তাহলে এখান থেকে সুতরাং আমরা কি বের করতে পারি, যে এক্স সমান সমান কত, 7 যোগ 4, মানে হলো গিয়ে কত আসছে, 11 আসছে। তার মানে বস্তুটির গতিবেগ কত, যে বস্তুটি যাচ্ছে স্রোতের অনুকূলে কিংবা প্রতিকূলে যাচ্ছে যে বস্তুটি, তার গতিবেগ হয়ে গেল 11 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমাদের
সেই বস্তুটির গতিবেগ বের করতে পারেনি, কি বের করতে বলেছে? অনুকূলের গতিবেগ। তাহলে অনুকূলের গতিবেগ বের করতে হলে কি করতে হয়? দুটোর যোগ করতে হয়। তাহলে অনুকূলের গতিবেগ তাহলে অনুকূলের গতিবেগ সমান সমান কি হয়ে যাবে? বস্তুটির গতিবেগ যেটা আমরা বের করলাম কি 11 যোগ কি হয়ে যাবে? স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ আমরা জানি কি 4 কিমি পার ঘন্টা। তাহলে গতিবেগ কত হয়ে গেল? এখান থেকে এসে গেল 15 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে প্রতিকূলের গতিবেগ সমান সমান এক্স বিয়োগ 4 কিমি, মানে হলো গিয়ে যেটা হলো ছিল স্রোতের গতিবেগ। তার মানে এক্স আমরা ধরেছিলাম ওই বস্তুটির গতিবেগ, বিয়োগ 4 কিমি মানে হলো স্রোতের গতিবেগ। বিয়োগ করে এখান থেকে আমরা বস্তুটির গতিবেগ পেয়ে গেলাম 11 কিলোমিটার পার আওয়ার। এবার অনুকূলের গতিবেগ যদি সেখান থেকে বের করি, তাহলে অনুকূলের গতিবেগ জানি আমরা বস্তুটির গতিবেগ যোগ স্রোতের গতিবেগ করে দিলাম, আসলো অ্যান্সার 15। তাহলে অনুকূলে গতিবেগ কত? 15 কিমি পার ঘন্টা। দেখো গ নম্বর অপশনে 15 কিমি পার ঘন্টা দেওয়া আছে, এখানে ঘন্টা হবে, আকার হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে কোনো শহরে বছরের শেষে জনসংখ্যা বৃদ্ধির হার ওই বছরের শুরুতে যে জনসংখ্যা থাকে তার 2%। তাহলে কোনো শহরে প্রথমে যত জনসংখ্যা থাকে তার 2% কি হয়ে যায়? বেড়ে যায়। ওই শহরের বর্তমান জনসংখ্যা যদি, এখানে দেওয়া আছে 2-এর পেছনে 6টা শূন্য, আমরা গুনে নিই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে হলো গিয়ে 20 লক্ষ। ওই শহরের জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা যদি 20 লক্ষ হয়ে থাকে, তবে 3 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে 3 বছর, দেখো এখানে কিন্তু সরলভাবে হবে না। আমরা যদি বের করতে যেতাম তাহলে 3 গুণন 2% করে দিতাম, পিটিআর এর যে নিয়ম সরল সুদ হারে বাড়তে থাকে, সেই হিসেবে আমরা করতে পারতাম। কিন্তু এখানে কিন্তু সরলভাবে বাড়বে না, প্রত্যেক বছর কিন্তু 2% হারে বাড়ে। মানে প্রথম বছর যদি 100 থাকে, তারপরের বছর কি হয়ে যাবে? সেটা বেড়ে 2% বেড়ে যাবে, মানে 102% হয়ে যাবে। তারপরের বছর কিন্তু 100-র তুলনায় আরও 2 বাড়বে না, 102-এর 2% বাড়বে। 102-এর যদি আমরা 2% বের করি তাহলে কত আসবে? এখানে কাটাকাটি করলে দেখবে 2-এর থেকে একটু পরিমাণ বেশি আসবে, 2.2 আসবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে কিন্তু তোমাদের এসে যাবে পরের বছর কি আসবে? 104.2। ঠিক আছে, এইভাবে কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে জনসংখ্যা। তো আমরা কি করব? আমরা এইভাবে তাই জন্য করব না, আমরা ডাইরেক্ট করব। দেখো শর্টকাট নিয়ম বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথম বছর কত ছিল? 2-এর পেছনে 6টা শূন্য, লিখে নিই 6টা শূন্য। ঠিক আছে, তোমাদের দেখো এত বড় সংখ্যা দেখে ঘাবড়ে গেলে হবে না। তোমাদের এমনই কোশ্চেন দেওয়া হবে, এমনই সংখ্যা দেওয়া হবে, যতই বড় দেওয়া হোক না কেন, তোমাদের একটা উপায় দেওয়া হবে, সেখানে একটা উপায় থাকবেই থাকবে যেটা শর্টকাটে করা যেতে পারে। ঠিক আছে, সবসময় মনে রাখবে। তো আমরা করে নিই। তাহলে এত প্রথম বছর ছিল, তারপরের বছর 100%-এর মধ্যে কত পার্সেন্ট বেড়ে যাবে বলো তো? 2% বাড়বে। কিন্তু আমরা কি 2%টাই বের করব? না, আমরা কি বের করব? যে 2% বাড়ার পরে কত হয়। তাহলে 2% বাড়ার পরে 100-তে কত হয়ে যাবে? 102। 102% প্রত্যেকবার হচ্ছে, বাড়ছে কত? 2% বাড়ছে। যদি আমরা এখানে 2/100 দিয়ে গুণ করতাম তাহলে কি বেরোতো? তাহলে এই 2%টা মানে কত, এত এর 2%টা মানে কত সেটা বেরোতো। কিন্তু আমাদের তো 2% বের করলে হবে না, আমরা কি বের করব? যে টোটাল কত হয়, বেড়ে গিয়ে কত হয়। দেখো 2% যদি বেড়ে যায় 100-তে, তার মানে কত হয়? 102% হয়। তার মানে প্রত্যেক বছর 100 থেকে বেড়ে জনসংখ্যা কত হচ্ছে? 102% হচ্ছে। ঠিক আছে, তাই জন্য আমরা ডাইরেক্ট 102 দিয়ে 102/100 করব। ঠিক আছে, তো এটা কয় বছর বাড়বে? দেখো 3 বছর বাড়বে। তাহলে প্রথম বছর 102% হলো, তারপর এই টোটালটার আবার 102/100 হবে, তারপর আবার এই পুরো টোটালটার আবার 102/100 হবে। দেখো বুঝেছো? এই 3 বছর পর পর, 1 2 3 বছর পর পর বাড়লো। ঠিক আছে, তো এখানে দেখো যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে দুটো জিরো, দুটো জিরো গেল, এখানকার দুটো জিরো, এখানকার দুটো জিরো, এখানকার দুটো, এখানকার দুটো চলে গেল। এখন দেখো তাহলে পড়ে আছে কি? 2 গুণ 102 গুণ 102 গুণ 102। ঠিক আছে, এখানে দেখো এই যে যেটা বললাম, তোমাদের বড় গুণ থাকলেও এমন কোনো অঙ্ক দেবে না যেটাতে গুণ করতে অনেক সময় লাগবে, বা যোগ করতে বা ভাগ করতে অনেক সময় লাগবে, এরকম কোনো অঙ্ক থাকবে না। একটা ছোট্ট নিয়ম থাকবেই যেটাতে তোমরা শর্টকাটে করতে পারবে। সেই নিয়মটা কি? দেখো কোনো সংখ্যা, যত বড় সংখ্যাই হোক না কেন, যত বড় সংখ্যাই হোক না কেন, যেমন 1 1 2 3, যত বড় সংখ্যাই হোক না কেন,
যদি শেষের সংখ্যাটার আগের সংখ্যাটা 0 থাকে, শেষের সংখ্যাটার, এটা শেষের সংখ্যা 2, তার আগের সংখ্যাটা যদি 0 থাকে, তাহলে একই সংখ্যা দিয়ে গুণ করলে তুমি শেষের দুটো সংখ্যা কী পাবে? এই দুটো সংখ্যার গুণফলই পাবে। শেষের গুণফলের যেটা আসবে, শেষের দুটো সংখ্যা শেষের দুটো সংখ্যার গুণফলের সমানই আসবে। যেমন 2 দুগুণ 4, তার মানে 4, সামনে একটা 0। এটাই কিন্তু উত্তরের শেষে থাকবে। তো একই রকমভাবে আমরা এখানেই করব। দেখো 2 গুণ 2 শেষের সংখ্যাগুলো নেব। তাহলে 2 এখানে কতবার আছে? 4 বার আছে, তার মানে 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কত হয়ে যায়? 16। তার মানে শেষের যে দুটো সংখ্যা গুণ করার পরে, এই এই সবগুলো সংখ্যার গুণ করার পরে শেষের যে দুটো সংখ্যা গুণফলে বেরোবে সেটা কিন্তু 16ই হবে। এটা কিন্তু ডাইরেক্ট তোমরা বের করতে পারো। তাহলে এখানে দেখো সবগুলো অপশানের শেষে দেখো 12, 18, 61 আর 16। দেখো তোমাদের অপশানে রাইট অ্যান্সার হয়ে যাবে ক নাম্বার। তোমাদের গুণ করার দরকার নেই, গুণ করলেও এটাই বেরোবে। তোমরা ডাইরেক্ট কি করবে, যে শেষের সংখ্যা যদি সামনে কি থাকে, একটা 0 থাকে। যেরকম তোমাদের দেখিয়ে দিই, ধরো তোমরা একটা নাম্বার নিলে, এই ধরো 709, ঠিক আছে? আবার তুমি ধরো 805 দিয়ে গুণ করবে, ঠিক আছে? তাহলে গুণ করার প্রত্যেকটা গুণ করার দরকার নেই, তোমরা শুধু শেষের দুটো সংখ্যা বের করবে গুণ করে। আর ওখানে অপশানেও ঠিক একই রকমভাবে থাকবে, ঠিক আছে? শেষের দুটো সংখ্যা দিয়েই তোমাদের বুঝতে হবে, কারণ এত বড় সংখ্যার গুণ, তারাও জানে যে এত বড় সংখ্যার গুণ করলে সময় নষ্ট হবে। তোমাদের ফোর্স করা হচ্ছে সময় নষ্ট করার জন্য, এটা কিন্তু তারা কোনোদিনও করবে না। একটা শর্টকাট নিয়ম সেখানে থাকবেই। তো এখানে দেখো তোমরা কি করবে, শুধু শেষের দুটো সংখ্যার গুণ করবে। 5 নং 45, তার মানে তোমাদের যে গুণফলটাই আসুক না কেন, শেষের দুটো সংখ্যা 45ই হবে। তাহলে যে অপশানের মধ্যেই শেষে দেখবে যে 45 লেখা আছে, সেটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আরও একটা ট্রাই করে দেখি। আরও একটা ধরো তোমাদের দেওয়া আছে, যেরকম 1, 1, 3, 0, 6, শেষের সংখ্যাটার আগের সংখ্যাটা শুধু কি হতে হবে? 0 হতে হবে। এখানে তোমরা 709 দিয়ে গুণ করে দিলে ধরো, ঠিক আছে? এখানেও 0 আছে। তাহলে তোমরা কি করবে, শেষের দুটো সংখ্যা বের করবে। 6 নং কত হয়ে যায়? 6 নং 54। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, শেষে যেটা দেখবে 54 আছে, সেটাই তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? 6 নং 54 এসে গেল, এটাই তোমাদের কিন্তু শেষে দেখবে যে রাইট অ্যান্সারের শেষে 54ই থাকবে। তো তোমরা পুরো গুণটা করবে না, শেষের সংখ্যাটা শুধু দেখে তোমরা রাইট অ্যান্সার করে দেবো। এইরকমভাবেও একই রকমভাবে অনেক অপশন তোমরা ভেরিফাই করতে পারো, যেখানে ধরো তোমাদের অনেক বড় একটা গুণ দিয়েছে, কিন্তু অপশনের যে অপশনগুলো আছে, অপশনের শেষে একটাতে 6 আছে, একটাতে 5 আছে, একটাতে 4 আছে, একটাতে 3 আছে। তোমরা দেখলে যে যত বড়ই সংখ্যা হোক না কেন, শেষের সংখ্যাটাতে ধরো দেওয়া আছে যে, এখানে দেওয়া আছে 5, আর এখানে দেওয়া আছে 3, ঠিক আছে? এখানে সামনে আরও সংখ্যা থাকতে পারে, এটা গুণ, এখানে আরও বড় সংখ্যা থাকতে পারে। তোমরা শুধু কি দেখলে, 5 আর 3 গুণ করলে কি হয়? 3 5 15, তার মানে শেষের সংখ্যাটা কত থাকতে পারে? 5। তার মানে যে অপশানে শেষের সংখ্যাটা 5 দেওয়া আছে, সেটাই তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? যত বড়ই সংখ্যা হোক না কেন, শেষের সংখ্যাটা গুণ করে তোমরা লাস্ট ক্যারেক্টারটা, লাস্ট সংখ্যাটা কত, সেটা দেখেও কিন্তু অনেক সময় অ্যান্সার করতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের পুরোপুরি গুণ করার দরকার পড়বে না, টাইম অনেক কম লাগবে। আশা করি বোঝাতে পেরেছি। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। 5 নম্বর কোশ্চেন বলা আছে, 4.50 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 32 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 1.50 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? দেখো, বিক্রি করা যাবে বলে দিয়েছে, বিক্রি করা যাবে, তার মানে তোমাকে এখানে একটা লিমিট তৈরি করে দিয়েছে যে এত টাকার বেশি ইনকাম করা যাবে না। মানে ইনকাম হবেই না, তুমি যত টাকা খরচা করেছো ঠিক তত টাকা দিয়েই বিক্রি করতে হবে, তত টাকাই তোমার হাতে আসবে বিক্রি করার পরে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো লাভের কথা বলেনি। তার মানে কি হবে? তার মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সাথে সমান হবে। তার মানে ক্রয় মূল্য যত হবে, বিক্রয় মূল্যটাও ততই হবে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান হবে, ঠিক আছে? এই নিয়ম ধরেই আমরা তাহলে করতে পারি। তাহলে দেখো, বোঝো ব্যাপারটাকে কি বলেছে। বলেছে 4.50 টাকা লিটার দরে দুধ কিনেছো, খাঁটি দুধ যেটার মধ্যে কোনো জল মেশানো নেই, সেই দুধের সাথে 32 লিটার জল মিশিয়েছ। এবার কি হয়ে গেছে? কোয়ান্টিটি পরিমাণে কি হয়ে গেল? বেশি হয়ে গেল, কোয়ান্টিটি বেশি হয়ে গেল। তাহলে পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে তুমি দাম কমাবে, একটা নির্দিষ্ট পরিমাণ দাম কমাবে, ঠিক আছে? তো দাম কমিয়ে সেটার দাম এসে যায় এখন 1.5 টাকা, 1.50 টাকা, ঠিক আছে? 1.50 টাকা দরে তুমি যদি ওই অত পরিমাণ দুধ জল মেশানো সেই মিশ্রণটা যদি বিক্রি করো, তাহলে ক্রয় মূল্য যত খরচা হয়েছে ক্রয় করার সময়, বিক্রয় মূল্য ঠিক তত টাকায় তুমি পাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, দেখো এখানে আমরা জানি না যে কত লিটার দুধ নেওয়া হয়েছিল, জলের তো জানি যে 32 লিটার জল নেওয়া হয়েছে, কিন্তু দুধ আমরা জানি না। তাহলে সেক্ষেত্রে আমরা আগে কি বের করব? দুধের মান বের করব। দুধ আমরা ধরে নিলাম যে দুধ আছে x লিটার, ধরে নিলাম যে দুধ নেওয়া হয়েছিল, দুধ কেনা হয়েছিল x লিটার।
তাহলে 4.50 টাকা যদি লিটার হয়ে থাকে তাহলে এক্স লিটার কিনলে কত টাকা খরচা হবে বলো তো? 4.50 টাকা যদি 1 লিটারের দাম হয় তাহলে এক্স লিটার কিনতে কত টাকা খরচা হয়েছে? কি করবো আমরা? খুব সহজভাবে গুণ করে দিব 4.50 এক্স। এইটা কি হয়ে গেল? ক্রয় মূল্য হয়ে গেল। এত টাকা দামের তুমি দুধ কিনেছিলে। তার পরের বার এটা কার সাথে সমান হবে? বিক্রয় মূল্যের সাথে। আচ্ছা, বিক্রয় মূল্য কত ছিল? 1.50 টাকা পার লিটার ছিল। এইবার এখানেও কি এক্স লিটারই শুধু বিক্রি করেছো? না, করোনি। এখানে কি করেছো? এক্স লিটার তো দুধ ছিল, তার পাশাপাশি কি ছিল? 32 লিটার জলও ছিল। তাহলে এই সম্পূর্ণ এত লিটার তুমি কত দাম দিয়ে বিক্রি করেছো? পার লিটার 1.50 টাকা দিয়ে বিক্রি করেছো। ঠিক আছে? তাহলে এই বিক্রয় মূল্য বেরিয়ে গেল, আর এটা হলো ক্রয় মূল্য। দুটো কি হওয়ার কথা? সমান হওয়ার কথা। তাহলে সমান বের করি। তাহলে এখান থেকে যদি আমরা দেখি যে এক্স এখানে আছে, দেখো এখানে দু ঘর আগে দশমিক আছে, এখানে দু ঘর আগে দশমিক তুলে দিলাম, এখানেও দু ঘর আগে দশমিক আছে তুলে দিলাম, তুলে দিতে পারি, পাশাপাশি আছে। ঠিক আছে? এখানে 450 একটা শূন্য একটা শূন্য কেটে দিতে পারি। 15 দিয়ে এখানেই যদি আমরা কাটি তাহলে দেখো 3 15 45 হয়ে যায়। এখানে কিন্তু কাটাকাটি হয়ে গেল, তার মানে এখানে আসলো কত? 3x। যত শর্টকাটে করা যায় তত শর্টকাটে করবে। সমাধানের অঙ্ক প্র্যাকটিসের উপরে, যত প্র্যাকটিস করবে তত মাথা খুলবে। তো এখানে আছে এক্স প্লাস 32 পড়ে থাকলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে এই এক্সটা কি আছে? প্লাসের ঘরের এক্স, এখানে কি প্লাস এক্স। তাহলে এদিকে আসলে, এদিকে যদি চলে আসে এটা মাইনাস এক্স হয়ে যাবে। তার মানে কত পড়ে থাকবে? দুটো এক্স পড়ে থাকবে। এখানে 3টে এক্স ছিল, একটা এক্স মাইনাস হয়ে গেল, তাহলে 2x পড়ে থাকলো। সমান সমান কত? 32। আচ্ছা, 2x সমান সমান যদি 32 হয় তাহলে x সমান সমান এই 2টা এদিকে আনলে কি হয়ে যাবে? নিচে বাই হয়ে যাবে, তাই না? 2টা আমরা মুছে দিই, এদিকে x থাকলো, এদিকে 2টা কি হয়ে গেল? বাই হয়ে গেল। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 16×2 = 32। নামতা কিন্তু মুখস্থ করতে হবে যদি শর্টকাটে অঙ্ক করতে চাও। ঠিক আছে? 16×2 = 32। কম করে 5 অবধি, 16 ঘরের, 17 ঘরে, 18 ঘরের 5 অবধি গুণফল তোমাদের মুখস্থ থাকতে হবে। তাহলে যত অঙ্ক আসবে খুব শর্টকাটে খুব তাড়াতাড়ি করতে পারবে তোমরা। ঠিক আছে? এক্স এর মান তাহলে এসে গেল কত? 16। এক্স আমরা কি ধরেছিলাম? যে কতগুলো দুধ নেওয়া হয়েছিল। তাহলে কত লিটার দুধ মেশালে এত টাকা লিটার দরে বিক্রি করা যাবে? তাহলে কত লিটার তুমি কিনেছিলে? তাহলে তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল 16 লিটার। তার মানে তোমাদের কত লিটার দুধ মেশাতে হবে? তাহলে 16 লিটার দুধ মেশাতে হবে। এবার যদি 16 লিটার, তোমরা যদি প্রুফ করতে চাও ব্যাপারটাকে যে আমি অঙ্কটা ঠিকই করেছি, যেহেতু ওখানে প্রুফ করার সময় থাকবে না তবু আমি বলে দিই, যদি 16 লিটার নিয়ে থাকো তাহলে 32 লিটার ছিল জল, আর তার সাথে 16 লিটার, 32 যোগ 16 কত হয়ে যায়? এখানে হয়ে যায় 8, আর এখানে হয়ে যায় 4, 48 লিটার। তার মানে দুধ জল মিশ্রণ ছিল। প্রত্যেক লিটারকে 1.50 দিয়ে গুণ করে দাও। এক এক লিটারে 1.50 টাকা। তাহলে এখান থেকে খুব সহজভাবে দেখতে পাচ্ছ যে 48 আর 24 যদি তোমরা গুণ করো তাহলে তোমরা দেখতে পাবে যে তাহলে তোমাদের গুণফলে আসবে, দেখবে কত আসবে? 72 আসবে। তার মানে টোটাল তোমার কত টাকা খরচা, কত টাকায় তুমি বিক্রি করলে? 72 টাকা। এইটা কার সমান হওয়ার কথা? দেখো এখানকার তোমার ক্রয় মূল্যের সাথে সমান হওয়ার কথা। তাহলে ক্রয় মূল্য কত? যদি 16 লিটার তুমি নিয়ে থাকো তাহলে 16-র সাথে 4.50 গুণ করে দেখো। তাহলে এখানে আমরা 16-র সাথে 4.50 গুণ করে দেবো। গুণ করলে কি বেরিয়ে যাবে? দেখো 16-র সাথে প্রথমে 4 গুণ করে দিই, 4 × 16 = 64 যোগ 50-এর সাথে, মানে 0.50 মানে হলো গিয়ে হাফ, তাহলে হাফের সাথে 16 মানে হলো গিয়ে 16-র হাফ মানে হলো 8। তাহলে যোগ করলে দেখো বেরিয়ে যাচ্ছে কত? 72। ঠিক আছে? একই আসছে, তার মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য একই আসে, তার মানে তোমাদের অঙ্ক একদম ঠিক আছে। তা আশা করি বোঝাতে পেরেছি। যেটা নেই সেটাকে তোমরা এক্স ধরে নিলে, সেটার সাথে ওই হিসাবে দাম বের করলে যে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যেহেতু সমান, তার মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কী করে বের করলে? যত পরিমাণ লিটার টোটাল হলো তার সাথে যত এক এক লিটার যত দাম দিয়ে বিক্রি করেছো সেটা গুণ করে দিলে অ্যান্সার বেরিয়ে গেল। বেশি টাইম নষ্ট করবো না এগুলোতে। যদি তোমাদের পার্সোনালি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবে। আমি এখানে তো পুরোটা বুঝিয়ে দিয়েছি, যারা বুঝে গেছো বুঝে গেছো, আর যারা বোঝনি তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে তোমরা জানাবে, আমরা সেখানে পুরোপুরিভাবে প্রবলেম সলভ তোমাদের জন্য করে দেবো। নেক্সট কোশ্চেন বলেছে, যদি তপনের মাইনে বিমলের মাইনের থেকে 20% বেশি হয় তাহলে বিমলের মাইনে তপনের মাইনের থেকে কত কম? খুব কমন আর খুব ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের জেনে রাখা উচিত। ঠিক আছে? 6 নম্বর কোশ্চেন কি বলেছে? যদি তপনের মাইনে বিমলের মাইনের থেকে 20% বেশি হয়, তার মানে কার বেশি? তপনের মাইনেটা বেশি, বিমলের মাইনের থেকে কত বেশি? 20% বেশি। তার মানে বিমলের মাইনে আর তপনের মাইনের মধ্যে কার বেশি? তপনের মাইনে কিন্তু বেশি। তাহলে এখানে যখনই পার্সেন্টেজের অঙ্ক থাকবে তখনই আমরা কিন্তু পার্সেন্টেজ বলতে পারসেন্ট, পারসেন্ট, সেন্ট বলতে আমরা বুঝি 100, পার 100। তার মানে 100-র মধ্যে যেহেতু আমরা পার্সেন্টেজে যখন 100-র মধ্যে বোঝাই তাহলে আমরা কি করব? 100 ধরে নিয়ে অঙ্কগুলো করব, খুব সহজ হবে এক্স না ধরে।
তাহলে ধরবো আমরা যে বিমলের মাইনে যদি 100 হয় তাহলে 20% বেশি পায়, মানে 120 টাকা কে পায়? তপন পায়। ঠিক আছে, তাহলে এখন বের করতে বলেছে তাহলে বিমলের মাইনেটা তপনের মাইনের তুলনায় কি কতটা কম? কতটা কম? 20 টাকা কম, তাই না? 20 টাকা কম। কার তুলনায়? এখন যেহেতু তপনের মাইনের তুলনায় বলেছে, তাহলে তপনের মাইনে কত? 120। 120-র তুলনায় 20 কম। অনেকে কি করে, ডাইরেক্ট এখানে 20 দেখে, অপশনেও 20 থাকে, 20% রাইট করে দেয়, যে এর তুলনায় ও যত কম ওর তুলনায় সে ততই বেশি, এরকমভাবে ভাবে। কিন্তু এরকমভাবে কিন্তু সঠিক অ্যান্সার না। এর তুলনায়, কারণ 100 ছিল, তার কারণে 20% বাড়লে 120 হয়। কিন্তু 120-র থেকে যখন 20 কমলো, তখন 120-র তুলনায় 20 কমা মানে 20% কিন্তু কমা না। তাহলে 120-তে 20 কমে যাওয়া মানে কত? আমরা কি করব? শতকরা বের করতে হলে 100 দিয়ে গুণ করে দেব। 0 0 দেখো কেটে যাচ্ছে। ঠিক আছে, যদি কাটো তোমরা দেখতে পারবে যে এখানে আসছে 6, 2 দিয়ে কাটলে ওপরে আসছে 10। আবার যদি কাটো 3 দিয়ে কাটো, তাহলে 3 দিয়ে কাটলে এখানে 2 দিয়ে কাটো, তাহলে 3 এখানে আসছে 5। তাহলে ওপরে কত আসছে? 50/3। এই অঙ্কটাতে দুটো চ্যাপ্টারের অঙ্ক তোমাদের খুব জানতে হবে ভালো মতন। দেখো, প্রথম কথা হলো গিয়ে পার্সেন্টেজের অঙ্ক, শতকরার অঙ্ক জানতে হবে। আর একটা জানতে হবে, যেটা এখন দেখাবো। দেখো, 50-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 একে 3 দেওয়া যায়। এখান থেকে আসে 2 0 3 6 18। তারপর আবার কি আসবে? 2 দশমিক দিয়ে, আবার 0 দিয়ে, 3 6 আবার 18। এরকমভাবে চলতেই থাকবে, তাই না? এরকমভাবে চলতেই থাকবে। তার মানে এটার উপরে কি দিতে পারি? পুনঃমণিক চিহ্ন দিতে পারি। তাহলে 16.6 ওপরে পুনঃমণিক চিহ্ন। তাহলে এটার মানে কি? পিছনে আরও 6 6 6 আসতেই থাকবে। আমরা আবৃত দশমিকের নিয়মে পড়েছিলাম যে কোনো সংখ্যার দশমিকের পরে যদি 5 কিংবা 5-এর থেকে কোনো বড় সংখ্যা হয়, 5-এর থেকে কোনো বড় সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে সামনের যে সংখ্যাটাকে, দশমিকের যে সামনের সংখ্যাটা থাকে, সেটাতে আমরা 1 প্লাস করে দিই। তাহলে এখানে যেহেতু 6 আছে, 5-এর থেকে বেশি আছে, তাই জন্য আমরা কি করব? সামনের যে সংখ্যাটা মানে 16-কে 1 যোগ করে আমরা কত করে দেবো? 17%। এখানে দেখো তোমাদের অপশনে 16%ও থাকবে, 17%ও থাকবে। কিন্তু তোমরা প্রথমেই যেহেতু 16 পেয়ে গেছো, দেখে ভাববে তাহলে 16%ই হবে, কিন্তু সেটা কিন্তু না। আবৃত দশমিকের নিয়ম হিসেবে আমরা কি করব? 1 প্লাস করে দেবো। তাহলে সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ক, 17%। আশা করি বোঝাতে পেরেছি। দেখো, কার তুলনায় কত কম? 100-এর তুলনায় 20 বেশি মানে কি? 20%ই বেশি, সেটা ঠিক আছে। কিন্তু 120-র তুলনায় 20 কম মানে তো 20% কম না। 120-র তুলনায় 20 কত কম সেটা আমরা এইভাবে বের করে নিলাম। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে বলেছে যে 1 5 8 9 2 6 সংখ্যাটিতে 8-এর প্রকৃত মান কত? দেখো, দুটো নাম্বার হয়। প্রথমেই বলে রাখি, খুব সহজ আর এক কথার অ্যান্সার এগুলো কোশ্চেনে খুব দিলে খুব ভালো, খুব কম টাইমের মধ্যে হয়ে যায়। প্রকৃত মান মানে হলো অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, অ্যাকচুয়াল কি? ভ্যালু। আর যদি আরেকটা জিনিস হয়, অ্যাকচুয়াল ভ্যালুর পাশাপাশি আরেকটা জিনিস হয়, সেটা হলো গিয়ে প্লেস ভ্যালু হয়। কি হয়? প্লেস ভ্যালু। কি? PLACE, প্লেস ভ্যালু। ঠিক আছে, কি হয়? প্লেস ভ্যালু হয়। একটা হয় অ্যাকচুয়াল ভ্যালু, আর একটা হয়ে যায় প্লেস ভ্যালু। ঠিক আছে, তো প্লেস ভ্যালু মানে হলো গিয়ে স্থানীয় মান, যেটাকে আমরা বলি স্থানীয় মান। কি বলি? স্থানীয় মান বলি। ঠিক আছে, স্থানীয় মান বলি। তো স্থানীয় মান বলতে তোমরা বুঝতে পারছো যে স্থান হিসেবে তার যে মান, সেটা হলো গিয়ে স্থানীয় মান, মানে প্লেস ভ্যালু। আর অ্যাকচুয়াল ভ্যালু মানে হলো গিয়ে প্রকৃত মান, তার যেটা সাধারণ মান। অ্যাকচুয়াল ভ্যালু 8-এর সবসময় 8ই হয়, 9-এর সবসময় 9ই হয়। যে সংখ্যা তার অ্যাকচুয়াল ভ্যালু ততই হয়। ঠিক আছে, কিন্তু স্থানীয় মান হলো গিয়ে, স্থানীয় মানের কথা যখন বলবে তখনই আমরা দেখব একক, দশক, শতক, হাজার, এগুলো হলো তাদের স্থান। কোনো সংখ্যায় ধরো দেওয়া আছে যে 8 9 2 6, তাহলে এক্ষেত্রে যদি 2-এর স্থানীয় মান বের করতে বলে, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে 2 যেহেতু দশকের ঘরে আছে, তার মানে 20 হয়ে যাবে তার স্থানীয় মান। ঠিক আছে, 6 6 যেহেতু এককের ঘরে আছে, তাহলে 6 হয়ে যাবে তার স্থানীয় মান। আবার 6 কি হয়ে যাবে? তার প্রকৃত মানও। প্রকৃত মান যেটা সংখ্যা তার প্রকৃত মান সেই ততই হয়, মানে অ্যাকচুয়াল ভ্যালুটা, তার অ্যাকচুয়াল নাম্বারটাই তার অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, এখানে যদি 9-এর কথা বলে যে 9-এর স্থানীয় মান কত, তাহলে দেখো শতকের ঘরে আছে, তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 900। তাহলে স্থানীয় মান হয়ে যাবে 900। এখানে আমাদের কি চেয়েছে? এখানে আমাদের প্রকৃত মান চেয়েছে। তাহলে প্রকৃত মানে আমরা কিচ্ছু দেখবো না, 8-এর প্রকৃত মান 8, তার মানে গ নাম্বার অপশন তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা দেখো, এই কোশ্চেনে কি বলেছে? বলেছে একটি ক্যাম্পে 400 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল। 5 দিন পর 100 জন লোক অন্য ক্যাম্পে চলে যায়।
দুদিন পর আরও 300 জন লোক যোগ দিল, তাহলে বাকি খাদ্যে কতদিন চলবে। এই টাইপের অঙ্ক কিন্তু আমার যতদূর মনে পড়ছে তোমাদের 7-এ সমানুপাতের একটা চ্যাপ্টারে এই অঙ্কটা ছিল, 9 নাম্বার হয়তো কোশ্চেন ছিল আমার যতদূর মনে পড়ে। ঠিক আছে, তো সেখানেও শিবিরের অঙ্ক ছিল, সেখানে একটা পার্টে হতো, এখানে দেখো দুবার হয়েছে। একবার কি হয়েছে 5 দিন পর, একবার হয়েছে 2 দিন পর। তাহলে আমরা প্রথম থেকে করবো একই রকমভাবে, যে 400 জন লোক, সরি ইংলিশে লিখি, হ্যাঁ, বলেছে যে 400 জন লোক কত দিনে খাবারটা খায়, 20 দিনে খায়। ঠিক আছে, এখন 5 দিন পর, 5 দিন নিশ্চয়ই না খেয়েছিল না, যে লোকগুলো ছিল 5 দিন নিশ্চয়ই না খেয়েছিল না, তারা খাবার খেয়েছে। তাহলে কত দিনের খাবার খেয়েছে, 5 দিনের খাবার খেয়ে ফেলেছে 400 জন লোক। তাহলে কতদিন পরে থাকবে তাদের, 15 দিন আর খেতে পারবে। এবার কি হয়েছে, 100 জন লোক অন্য ক্যাম্পে চলে গেল, মানে কি মাইনাস হয়ে গেল। তাহলে কত পরে থাকলো, 100 জন কমে গেলে 300 জন। তাহলে এই 300 জন লোক কত দিনে খাবারটা খাবে। যে খাবারটা 400 জন লোক 15 দিনে খেতে পারতো, তার বদলে এখন 100 জন কমে গেছে, তাহলে এখন 300 জন কত দিনে খাবে। তাহলে দেখো, 400 জন লোক যে খাবারটা 15 দিনে খায়, একজন লোক যদি ওই খাবারটা খায়, তাহলে ওর কি সময় বেশি লাগবে। বেশি মানেই গুণ, বেশি আর কম দিয়ে তোমরা সমানুপাতের অঙ্কতে গুণ বা ভাগ হিসাবে ডিটারমাইন করতে পারো। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে অ্যান্সারে বেশি আসার কথা, তাহলে গুণ করে দেবে, আর যদি কম আসার কথা তাহলে ভাগ করে দেবে। একজন লোকের নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে ওই খাবারটা খেতে, তাই জন্য আমরা গুণ করে দিলাম। এবার একজন লোক এই খাবারটা খায়, এত দিনে এই খাবারটা খায়, তাহলে 300 জন খেলে কি কম সময় লাগবে, তাহলে আমরা কি করে দেবো, ভাগ করে দেবো। দুটো শূন্য দুটো শূন্য কেটে যায়, 3 দিয়ে 3, 5-এ 15 হয়, অ্যান্সার কত এসে যায়, 20। তাহলে 300 জন ওই খাবারটা কত দিনে খায়, 20 দিনে খেতে পারে। তাহলে আমরা এখানে লিখে রাখি যে 300 জন ওই খাবারটা কত দিনে খায়, 20 দিনে খায়, হলো। এবার কি বলছে, 2 দিন পর, 2 দিন পর নিশ্চয়ই 2 দিন পর না খেয়েছিল না, আগের থেকে কেটে দেবো, কত হয়ে যাবে, 2 দিন কমে গেলে হয়ে যাবে 18। তাহলে এই 2 দিন খেয়েছে, আর বাকি কতদিন থাকলো, 18 দিন। তাহলে 300 জন লোক এখন 18 দিন আর খাবার, বাকি খাবারটা খেতে পারে। কিন্তু কি হয়েছে, 300 জন লোক আরও যোগ দিল, তাহলে 300 জন যদি আরও যুক্ত হয়ে যায়, তাহলে কত হয়ে যায়, 600 জন হয়ে যায়। তাহলে এই 600 জনের এখন এই খাবারটা কতদিন চলবে। এখান থেকে কিন্তু অঙ্ক করারও দরকার নাই, এখান থেকে দেখে তোমরা বুঝতে পারছো যে 300 জন যে লোক যে খাবারটা 18 দিনে খায়, তাহলে 600 জন লোক, যখন লোক সংখ্যা কি হয়ে গেল, দেখো ডবল হয়ে গেল, 300 থেকে 600 হয়ে গেল, ডবল হয়ে গেল। তাহলে খাবার কি ডবল দিন চলবে, খাবার কতদিন চলবে, হাফ দিন চলবে, তাই না। 18-এর হাফ কত হয়ে যায়, 18-এর হাফ হয়ে যায় 9, তার মানে 9 দিন। তোমাদের রাইট আনসার অপশন নাম্বার ঘ। তো 300 জন যে খাবারটা খায়, ধরো দুজন মিলে দুটো বিস্কুট খাও, দুজন মিলে 2 দিনে দুটো বিস্কুট, একদিনে দুটো বিস্কুট খাও, তাহলে একজন মিলে একদিনে কত বিস্কুট খাও, একটা একটা বিস্কুটই তো খাও, তাই না। তোমার কতদিন সময় লাগবে, 2 দিন সময় লাগবে না দুটো বিস্কুট খেতে। তাহলে যখনই কি হয়ে গেল, লোক সংখ্যা ডবল হয়ে গেল, তখন খাবার কি তাড়াতাড়ি শেষ হবে, ডবল তাড়াতাড়ি শেষ হবে। তার মানে কি আমরা দিন সংখ্যা কি করে দেবো, হাফ করে দেবো। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এখানে অঙ্কটা করার দরকার নেই, 18 ছিল, 18-এর হাফ হয়ে যাবে 9। তার মানে তোমাদের রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার ঘ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে 63 লিটার ডেটল জল, জল ও ডেটলের অনুপাত। আচ্ছা এখানে দেখো, এটা দেওয়া আছে যে 20:1 হবে, হ্যাঁ এটা 20:1 হবে। 1 মিনিট, এটা আমি ঠিক করে দিই, বোঝাটাই মেন অঙ্কে। কোশ্চেন এখানে মিসপ্রিন্টিং হয়েছে। আচ্ছা এখানেই লিখে দিই 20:1, ঠিক আছে, এই অনুপাতে ডেটল জল আছে। তাহলে এখানে দেখো 63 লিটার ডেটল জল, তার মধ্যে থেকে জল ও ডেটলের অনুপাত কত, 20:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত 12:1 হবে। তাহলে কি করতে বলেছে, অনুপাতটা দেওয়া আছে, টোটাল পরিমাণটা দেওয়া আছে, আর কি বলেছে যে কতটুকু ডেটল যদি আমরা মিশিয়ে দিই, তাহলে অনুপাতটা কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যাবে। তাহলে ডেটল আরেকটু মিশিয়ে দিলে কি হয়ে যাবে, অনুপাতটা চেঞ্জ হয়ে 12:1 হয়ে যাবে। তাহলে সবার প্রথমে আমরা ক্র্যাক করব যে কত লিটার জল ছিল প্রকৃতপক্ষে আর কত লিটার ডেটল ছিল। কি করে বের করব, দেখো অনেকে কি করে 20x ধরবে, এক্স দিয়ে গুণ করবে, আর জল হবে হলো গিয়ে 1 গুণ এক্স, মানে হলো গিয়ে এক্স, এইভাবে ধরে, তাহলে টোটাল হলো গিয়ে 21x। আমি বলবো এত কিছু করার বদলে ডাইরেক্ট তোমরা কি করো, ডাইরেক্ট তোমরা ভাগ ধরো। অনুপাত বলতে আমরা ভাগই তো বুঝি, কি বুঝি, যে এখানে 20:1 মানে হলো গিয়ে 20 ভাগ আছে হলো জল প্রথমেরটা, আর 1 ভাগ আছে হলো ডেটল। তাহলে টোটাল ভাগ কত, টোটাল ভাগ কত, 21 ভাগ। আচ্ছা 21 ভাগ মানে টোটাল ভাগ মানেই টোটাল লিটার না, তাহলে 21 ভাগ মানেই যদি 63 লিটার হয়ে থাকে, তার মানে 1 ভাগ মানে কত, 1 ভাগ মানে কত, 3 লিটার হয়ে গেল। তাহলে 1 ভাগ মানে যদি 3 লিটার হয়, তাহলে 20 ভাগ মানে কত, 60, তাই তো। 1 ভাগ মানে যদি 3 লিটার হয়, তাহলে 20 ভাগ মানে কি, 20 দিয়ে 3কে গুণ, কত আসে, 60। তার মানে এই 60 লিটার হলো গিয়ে জল ছিল, আর বাকি 63, এই যে 3 লিটার,
3 লিটারটা কি হয়ে যাবে, ডেটল হয়ে যাবে। বোঝাতে পেরেছি? তাহলে এখন দেখো ধরে নিলাম, এটা মুছে দিই, তাহলে আমরা পেয়ে গেলাম যে কি পেলাম, যে 60 লিটার ছিল জল আর 3 লিটার ছিল ডেটল। ঠিক আছে, এখন কি করবে তোমরা, ডেটল জলে আর কতটুকু ডেটল মেশাতে হবে, কতটুকু ডেটল মেশাবে সেটা আমরা জানি না, এবারে তোমরা এক্স ধরতে পারো। তাহলে জল তো যতটুকু ছিল ততটুকুই থাকবে, জল কতটুকু ছিল, জল ছিল 60 লিটার, ইস টু তার সাথে অনুপাত কার, ডেটলের। ডেটল আগে কত ছিল, 3 লিটার, তার সাথে আমরা ধরে নিলাম যে এক্স লিটার আমরা কি করেছি, যোগ করেছি। তাহলে জল ইস টু এখনকার ডেটল কত, আগের 3 ছিল তার সাথে এক্স যুক্ত হয়েছে। এটা করলে অনুপাতটা, এটার অনুপাতটা কত বেরোয়, যে 12:1 অনুপাত বেরোয়। এখান থেকে বুঝতে পারছো 12:1 অনুপাত বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো সামনেরটুকুর আমরা কাটাকাটি করতে পারি, অথবা যদি তোমরা এইভাবে লিখতে চাও বাই দিয়ে, 60/3 প্লাস এক্স সমান সমান 12/1 সমান সমানে আমরা কি জানি যে উপর উপর কাটাকাটি যায়, নিচ নিচ কাটাকাটি যায়, বা উপর নিচ গুণ হয়, ওপর নিচ গুণ হয়, তাই না, এদিকে এদিকে গুণ হয় আর এদিকে এদিকে গুণ হয়, এটা আমরা জানি। তো উপর উপর কি হয়, কাটাকাটি যায়। দেখো 12 দিয়ে 5 × 60 ডাইরেক্ট করে দিতে পারি, 5 × 60 হয়ে যায়। তাহলে দেখো 3x যদি আমরা এই সাইডে রেখে দিই, তাহলে 5টা ওদিকে গেলে কি হয়ে যায়, 1-এর সাথে গুণ হয়ে 5 হয়ে যাবে, তাহলে 3x + 5। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি x সমান সমান কি হয়ে যায়, 2 হয়ে যায়। এই 3টা এদিকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে কি হয়ে যায়, 5-এর থেকে 3 মাইনাস মানে 2, তাহলে এক্স এর মান হলো 2। তার মানে এই এক্সটা কি ধরেছিলাম, আর কতটুকু ডেটল মেশাতে হবে, তার মানে আর কতটুকু ডেটল, আর 2 লিটার ডেটল মেশাতে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি, আর 2 লিটার ডেটল মেশাতে হবে। তাহলে অপশন নাম্বার ঘ তোমাদের রাইট আনসার। কি করে করলাম আরেকবার বলে দিই। প্রথমে আমরা বের করে নিলাম যে 20 ভাগ আর 1 ভাগ মানে টোটাল 21 ভাগ। 21 ভাগ মানেই যদি 63 লিটার ডেটল জল হয়ে থাকে, তাহলে তার মধ্যে থেকে 1 ভাগ মানে হলো গিয়ে 3 লিটার। 1 ভাগ মানে 3 লিটার, ভাগ করে দিলাম 21 দিয়ে 63-কে, 1 ভাগ মানে 3 লিটার। 1 ভাগ মানে যদি 3 লিটার হয়ে থাকে, তার মানে ডেটলটা কি 1 ভাগ ছিল, তার মানে 3 লিটার কি ডেটল, আর বাকি যে 60 লিটার সেটা কি জল। তাহলে জল 60 লিটার ছিল আর ডেটল ছিল 3 লিটার। এবার আমরা কি করলাম, অনুপাতটাকে আবার সাজালাম, 60 লিটার জল অনুপাত দিয়ে করলাম যে এবার ডেটলের পরিমাণটা শুধু 3 লিটার না, তার সাথে কি হয়েছে, এক্স পরিমাণ আমরা এক্সট্রা করে মিশিয়েছি, সেটা ধরে নিলাম। তাহলে 3 + x হয়ে গেল ডেটলের পরিমাণ। অনুপাতটা কত দ্বারা, 12:1। যদি কাটাকাটি করো শেষে আনসার কি এসে যায়, 2। তাহলে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ঘ, 2 লিটার। খুব সহজ এগুলো কোশ্চেন, প্রথম দিনের সেট তোমাদের অঙ্কের, তাই জন্য খুব সহজ টাইপের কোশ্চেন রেখেছি। নেক্সট যে ক্লাসগুলো আসবে ধীরে 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 একটু টাফ হবে কোশ্চেন। 10 নম্বর মনে রাখবে যে 10 নম্বর কিন্তু ম্যাথে থাকবে। সেই নাম্বারগুলো, ম্যাথের নাম্বারগুলো যদি তোমাদের পেতে হয় তাহলে কিন্তু ম্যাথ প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে, আমি বলবো অনেকে মনে করে যে ম্যাথ আমি পারি না, তাহলে ম্যাথ একেবারেই প্র্যাকটিস করবো না, আমি শুধু লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স প্র্যাকটিস করবো। আমি বলবো যে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স প্র্যাকটিস করারও একটা লিমিট আছে, যে লিমিটের পরে তোমাদের পুশ করতে, আরও বেশি নাম্বার পাওয়ার জন্য অত্যাধিক বেশি খাটনি করতে হয়। আমি বলবো সেই টাইমটাকে অত্যাধিক বেশি খাটনি না করে একটা নির্দিষ্ট লিমিটে নাম্বার রেখে, একটা নির্দিষ্ট লিমিটে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স প্র্যাকটিস করে তোমরা কি করো, বাকি টাইমটুকু অঙ্কে দাও। কারণ অঙ্কে 10 নম্বর থাকবে, হালকা যদি প্র্যাকটিস করো, হালকা যদি অঙ্ক তোমরা দেখে নাও, কিছু কিছু অঙ্ক তো কমনও পেয়ে যাবে হয়তো। একই নিয়মের অঙ্ক, ওই নিয়মগুলো কিছুক্ষণ ওই টাইমটা যদি তুমি অঙ্কতে দাও, তুমি সেখান থেকে আরামসে 5 থেকে 6 নাম্বার তো এমনিতেই পেয়ে যাবে। আর যদি সেরকম প্র্যাকটিস করো তাহলে ফুল নাম্বারই পেয়ে যাবে। তাই আমি বলবো যে অঙ্কটাও তোমরা প্র্যাকটিসে রাখো, অঙ্ক, ইংলিশ, ঠিক আছে, রিজনিং, এগুলোও তোমরা প্র্যাকটিসে রাখো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের আজকের সেটের লাস্ট কোশ্চেন বলেছে 11টি গরুর মধ্যে 425 টাকা দামের একটি গরুর বদলে একটি ঘোড়া কেনা হলো। এতে যদি তাদের গড় মূল্য 425 টাকা বাড়ে, তবে ঘোড়াটির ক্রয় মূল্য কত? দেখো তোমরা পড়ে নাও, দেখো বুঝতে পারছো কিনা। 11টি গরুর, এটা গড়ের কিন্তু একটা অঙ্ক, খুব মজার একটা অঙ্ক, গড়ের অঙ্ক। ঠিক আছে, একটি গরুর মধ্যে 11টি গরুর মধ্যে 425 টাকা দামের একটি গরুর বদলে একটি গরু বাদ দিয়ে দেওয়া হলো, তার বদলে একটি ঘোড়া কেনা হলো। তুমি জানো না যে এই যে এত টাকা দামের একটি গরুকে তো বাদ দিয়েছো, কিন্তু তার বদলে কত টাকা দামের তুমি একটা ঘোড়া নিয়েছো, সেটা তুমি জানো না ঘোড়ার দাম কত। এতে তাদের গড় মূল্যটা, পশু কটা থাকলো, পশু 11টাই কিন্তু থাকলো। 11টা গরুর মধ্যে একটি গরু বাদ হয়ে গেল, মানে 10টি গরু থাকলো, আর তার পাশে একটি ঘোড়া যোগ করলো, মানে 11টি পশুই থাকলো কিন্তু। তাহলে 11টি পশু, এই যে তাদের গড়, 11টারই গড় কী হবে, গড়টা আগে যত ছিল তার থেকে 425 টাকা গড়টা কী হয়ে যায়, বেড়ে যায়। তার মানে ঘোড়াটার মূল্য নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে গরুর দামের থেকে বেশি ছিল, গরুর দামের থেকে নিশ্চয়ই বেশি ছিল, তাই জন্যই গড় মূল্যটা কী হয়ে যায়, 425 টাকা বেড়ে গেছে। তাহলে খুব শর্টকাট যেটা উপায়, একটা বড় নিয়মে করা যায়, আমি এখানে করাবো না, আমি তোমাদের শর্টকাটে একটা বোঝাচ্ছি। দেখো তোমরা কি করে নেবে, তোমরা গড় মূল্য আগে কত ছিল সেটা জানো না,
তাহলে ধরে নেবে যে গড় মূল্য হলো এক্স। তাহলে গড় মূল্য যদি এক্স হয় তাহলে পরবর্তীতে গড় মূল্য বেড়ে গিয়ে কত হয়? 425 হয়। 425 টাকা কি হয়? বেড়ে যায়। আচ্ছা ইংলিশে লিখে দেয় এটা কি হয়? 425 টাকা কি হয়? বেড়ে যায়। তার মানে বেড়ে গিয়ে কত হয়? এক্স প্লাস 425 হয়। তাহলে পরবর্তীতে গড়ের মূল্য হয় এটা, এটা কিন্তু মনে রাখবে। পরবর্তীতে গড় মূল্য কত হয়ে যায়? এক্স প্লাস 425। এবার আমরা যেটা আসল আমাদের ফ্যাক্টর সেটা হলো এই জায়গাটা তোমরা অনেকে বলো স্যার বুঝতে পারছি না কি হলো ব্যাপারটা। একটা গরু বাদ দিলে কি করে করবো অঙ্কটা? দেখো অঙ্কটা খুব সহজ, মন দিয়ে দেখবে। 11টি গরুর মধ্যে তাহলে 11টি গরুর গড় মূল্য, গড় মূল্য যদি 11 হয়ে থাকে তাহলে 11টি গরুর আসল মূল্য কত? মূল্যের সমষ্টি কত? আমরা কি করি? গড় মূল্য দিয়ে গুণ করে দিই না? টোটাল মূল্য বের করার জন্য আমরা কি করি? গড় মূল্যকে গুণ করে দিই যতগুলো পশু ছিল ততগুলো দিয়ে। 11টি গরু ছিল তাহলে 11টি গরুর সংখ্যা দিয়ে গুণ করে দিই। এটা কি গরুর মূল্য, 11টি গরুর যে মূল্য ছিল সেটা, তাই তো? তাহলে এরপরে এখান থেকে কি হয়ে গেছে? বাদ দিয়ে দেবো। এই যে টোটাল যে ভ্যালুটা, টোটাল যে মূল্যটা ছিল 11টি গরুর, তার মধ্যে থেকে একটি গরুর ভ্যালু কত? 4025। 4025 টাকা কী হয়ে গেল? সেখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম টোটাল ভ্যালুর থেকে। বাদ দেওয়ার পরে আমরা আবার কি করলাম? একটা ঘোড়া অ্যাড করলাম। আমরা ঘোড়ার মূল্য যেহেতু জানি না, আমরা কি ধরে নিলাম? ওয়াই ধরে নিলাম, যে ঘোড়ার মূল্যটা ওয়াই। তাহলে এই টোটালটা এখন কয়টা পশু হলো বলো? 11টি গরু ছিল, তার মধ্যে থেকে একটা গরু বাদ হয়ে গেল, 10টা গরু হলো, প্লাস একটা ওয়াই যোগ হলো, মানে হলো কি ঘোড়ার মূল্য যোগ হলো। তাহলে কয়টা পশু হলো? 11টি পশু হলো। তাহলে গড় বের করতে হলে আমরা আবার কি করবো? 11 দিয়ে ভাগ করে দেবো। দেখো এতটুকুই মেন জিনিস, পুরো অঙ্কটার এতটুকুই হলো মেন কোর পয়েন্ট। এতটুকু যদি এইটা যদি তোমরা বোঝো তাহলে কিন্তু পুরো অঙ্কটাই বুঝে যাবে। তাহলে 11টি গরুর টোটাল ভ্যালু কত ছিল সেটা বের করার জন্য 11 গুণ গড় করে দিলাম, গড়ের যেটা ধরেছি যে এক্স গড় ছিল, তাহলে 11 গুণ এক্স মাইনাস তার থেকে মাইনাস করে দিলাম কি 4025 টাকা, যেটা গরুর মূল্য ছিল, একটা গরুর মূল্য বাদ দিয়ে দিলাম, তার বদলে কি করলাম? একটা ঘোড়ার মূল্য অ্যাড করলাম। এখন যে টোটাল মূল্যটা আসলো উপরের, সেটাকে আমরা 11 দিয়ে কি করে দিলাম? ভাগ করে দিলাম। তাহলে কি বেরিয়ে যাবে? আমাদের গড় বেরিয়ে যাবে। তখনকার গড়, পরবর্তীতে যে গড়টা আসে, এই যে একটা গরু বাদ দিয়ে একটা ঘোড়া অ্যাড করলে যে গড়টা আসে, সেই গড়টা কি হয়? আগের গড়ের থেকে 425 টাকা বেশি হয় না? তাই হয় না? যে আগের যে আম, গড়টা ছিল সেই গড়ের থেকে 425 টাকা বেশি হয়, তাই তো বলে দেওয়া আছে যে গড় মূল্য এত টাকা বেড়ে যায়। তাহলে এটা ইকুয়াল টু এটা হবে। তাহলে এখন যদি তোমরা করো তাহলে ভালোভাবে দেখতে পারবে যে এখান থেকে এদিকে করি, ঠিক আছে? দেখো 11x মাইনাস 4025 যোগ ওয়াই সমান সমান কী হয়ে যাবে? এদিকে 11x হবে প্লাস 425 গুণ 11। এই এগারোটা কী হয়ে যাবে? এদিকে গিয়ে গুণ হয়ে যাবে না? এক্সের সাথেও গুণ হয়ে যাবে, আবার 425-এর সাথেও গুণ হয়ে যাবে। তাহলে 11x আর 425 গুণ এক্স। এই অঙ্কগুলোতে কোনো বড় সংখ্যা তোমরা আগেই গুণ করবে না, যদি গুণ করতে হয় পরে করবে, তার আগে কাটাকাটি যেতে পারে। আচ্ছা এদিকে দেখো, এদিকে +11x আর এদিকে +11x কাটা যায়, সমান সমান এদিক ওদিক। তাহলে কত থাকলো? ওয়াই এর মান থাকলো, এটাকে আমরা মাইনাস 4025 টাকা আমরা ওদিকে নিয়ে যাই ওই সাইডে। তাহলে কি হয়ে যাবে? 425 গুণ 11 আগের থেকে ছিল, তার সাথে প্লাস হিসাবে কি আসবে? 4025 আসবে। তাহলে এখন যদি তোমরা, এখন দেখো গুণ ছাড়া উপায় নেই, গুণ করতেই হবে, তাহলে গুণ করে দাও। সহজ উপায় কি? 1 দিয়ে গুণ করলে 425ই হয়, ঠিক আছে? আবার এক ঘর কাটা, আবার 425ই হয়। তাহলে কত আসবে? এখানে আসবে 5, এখানে আসবে 7, এখানে 6, এখানে 4। তার মানে কত আসলো? 4 6 7 5 যোগ 4000, যোগ করলে দেখবে 5 5 0, হাতের 1, 2-এর সাথে যোগ হলে 3, 3 আর 7 যোগ হলে 0, মানে 10 আসলো। এখানে আসলো 1, 1 আর 6 যোগ করলে 7, আর এখানে আসলো 4 4 8। তাহলে তোমাদের রাইট অ্যান্সার কত আসলো? দেখো ওয়াই এর ভ্যালু আমাদের কি চেয়েছে? ঘোড়াটির ক্রয় মূল্য কত? তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য আমরা কত ধরেছিলাম? ওয়াই ধরেছিলাম। ওয়াই সমান সমান কত আসলো? 8700। তাহলে 8700 কোথায় অপশন আছে? দেখো অপশন নাম্বার কয়ে অপশন আছে যে 8700 টাকা। তার মানে ঘোড়াটির ক্রয় মূল্য ছিল 8700 টাকা। অনেকের এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট লাগবে, অনেকের করতে, অনেকে আবার যারা গড়ের অঙ্ক আগে অনেক করেছো, প্র্যাকটিস করেছো, তাদের জন্য এই কোশ্চেনটা খুব সহজই লাগবে। আমরা কি ধরে নিলাম? যেহেতু আগের গড়, আগে 11টি গরুর গড় মূল্য কত ছিল সেটা দেওয়া ছিল না, আমরা ধরে নিলাম যে 11টি গরুর গড় মূল্য ছিল এক্স। তাহলে পরবর্তীতে গড় মূল্য কত হয়ে যায়? এক্স প্লাস 425 হয়ে যায় পরবর্তীতে গড় মূল্য, ঠিক আছে? গড় মূল্য যেহেতু 425 টাকা বেড়ে যায়, তাই জন্য এক্স প্লাস 425। এবার আগের যে গড় মূল্য ছিল সেটা থেকে আমরা কি বের করতে পারি? যে 11 গুণ এক্স, 11 গুণ
এক্স মানে হলো গিয়ে 11টা গুলোর গড় মূল্য যদি এক্স হয়ে থাকে তাহলে টোটাল ভ্যালু আমরা বের করতে গেলে 11 গুণ এক্স করে দিই, মাইনাস সেখান থেকে টোটাল ভ্যালুর থেকে 4,025 টাকা দামের একটা গরু বাদ দিয়ে দিলাম, তাই জন্য মাইনাস, তারপর প্লাস করে দিলাম একটা ঘোড়ার দাম মানে ওয়াই, বাই কি করে দিলাম 11 করে দিলাম। ঠিক আছে, বাই 11 করলে কি হয়ে যাবে, দেখো 11টি পশু থাকলো উপরে, উপরে যে পশুর ক্রয় মূল্যের যোগফলটা ওপরেই থাকলো 11টি পশু, তাহলে 11 দিয়ে ভাগ করে দিলে কি বেরিয়ে যাবে, গড় বেরিয়ে যাবে। গড়টা কত হয়ে যাবে, এক্সের থেকে 425 বেশি, সেটা করে দিলাম। সমান সমান করলে কাটাকাটি করলে শেষে অ্যান্সার আসবে তোমাদের 8,700। তা 8,700 তোমাদের রাইট অ্যান্সার। যারা যারা বোঝোনি, যদি না বুঝে থাকো তাহলে তোমরা, আবারও বলে দিলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে তোমরা সেখানে জানিও, সেখানে হাতে কলমে করা আমরা নোটের ছবি তোমাদের কাছে পাঠিয়ে দেবো, তাহলে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস, 10টি কোশ্চেন। কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই জানাবে এগুলোর মধ্যে কতগুলি তোমরা ঠিক করেছো আর কতগুলো তোমরা পারোনি। ঠিক আছে, আরও যদি এরকম কোশ্চেন চাও, এরকম প্র্যাকটিস করতে চাও অঙ্কের বা অন্যান্য জিকের, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের, তাহলে আমাদের চ্যানেলটি যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের মতন আরও যারা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে, আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল যেরকম বললাম, টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপও আছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আর ফেসবুক গ্রুপে জয়েন করো, সেখানে তোমরা তোমাদের কোশ্চেন রাখো, আমরা কোশ্চেনে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর কোন কোন ব্যাপারে তোমাদের ক্লাস চাই সেটাও তোমরা সেখানে জানাতে পারো। এই সবগুলোর লিঙ্ক কিন্তু তোমরা ভিডিওর ডেসক্রিপশনে, যে কোনো ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা আমাদের চ্যানেলে ঢুকে সেখানে অ্যাবাউট সেকশনে গেলেও তোমরা সবগুলোর লিঙ্ক পেয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের জানাই থ্যাংক ইউ। দেখা হচ্ছে এরকম আরও একটি ভিডিওতে, ততদিনের জন্য বাই।